কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। হাইড্রোপনিক একটি অত্যাধুনিক ফসল উৎপাদন পদ্ধতি। অতি লাভজনক ফসলের ক্ষেত্রে এই হাইড্রোপনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে পানিতে গাছের প্রয়োজনীয় খাবার সরবরাহ করে ফসল উৎপাদন করা হয়। জনবহুল দেশে যেখানে স্বাভাবিক চাষের জমি কম কিংবা নাই, সেখানে ঘরের ছাদে বা আঙিনায় পলিটানেল নেট হাউসে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি ও ফল উৎপাদন করা সম্ভব। উন্নত বিশ্বে যেমন ইউরোপ, আমেরিকা, জাপান, তাইওয়ান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাণিজ্যিকভাবে হাইড্রোপনিক পদ্ধতিতে সবজি ও ফল উৎপাদন করা হচ্ছে। এ পদ্ধতিতে সারা বছরই সবজি ও ফল উৎপাদন করা সম্ভব এবং উৎপাদিত সবজি ও ফলে কোনো বালাইনাশক ব্যবহার করা হয় না। এই সবজি ও ফল নিরাপদ, যার বাজার মূল্য অধিক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র হাইড্রোপনিক পদ্ধতিতে মাটিবিহীন বড় স্টিলের বা প্লাস্টিকের ট্রেতে পানির মধ্যে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানসমূহ সরবরাহ করে সাফল্যজনকভাবে ক্যাপসিকাম, লেটুস, টমেটো, শসা, ক্ষীরা এবং স্ট্রবেরি উৎপাদন করতে সক্ষম হয়েছে। হাইড্রোপনিক পদ্ধতিতে চারা উৎপাদনের জন্য স্পঞ্জ ব্লক ব্যবহার করা হয়। সাধারণত স্পঞ্জকে 30 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার সাইজে কেটে নিতে হয়। এই স্পঞ্জকে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 2.5 সেন্টিমিটার প্রস্থ বর্গাকারে কেটে নিতে হয় এবং এর মাঝে 1 সেন্টিমিটার করে কেটে প্রতিটি বর্গাকারে স্পঞ্জের মধ্যে একটি করে বীজ বপন করতে হয়। বীজ বপনের পূর্বে বীজকে 10% ক্যালসিয়াম অথবা সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে বীজ শোধন করে নিতে হবে। বীজ বপনের পর স্পঞ্জকে একটি ছোট ট্রেতে রাখতে হবে। এই ট্রের মধ্যে 5 থেকে 8 সেন্টিমিটার পানি রাখতে হবে, যাতে স্পঞ্জটি পানিতে সহজে ভাসতে পারে। চারা গজানোর 2 থেকে 3 দিন পর প্রাথমিক অবস্থায় 5 থেকে 10 মিলিলিটার খাদ্যোপাদান সম্বলিত দ্রবণ একবার এবং চারা গজনের 10 থেকে 12 দিন পর থেকে চারা রোপণের পূর্ব পর্যন্ত প্রতিদিন 10 থেকে 20 মিলিলিটার দ্রবণ দিতে হবে। হাইড্রোপনিক চাষ পদ্ধতি এক্ষেত্রে সঠিকভাবে আরোগ্যযোগ্য একটি কৌশল। এই পদ্ধতি বাড়ির ছাদে, আঙিনায়, বারান্দায় কিংবা চাষের অযোগ্য পতিত জমিতে সহজেই বাস্তবায়ন করা সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ হাইড্রোপনিক চাষাবাদ নামে এক প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই পদ্ধতিতে আমরা মাটির পরিবর্তে পানিতে গাছের প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান যোগ করে ফসল উৎপাদন করতে পারে। আমাদের দেশে জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, পাশাপাশি রাস্তাঘাট প্লাস দালান কোঠাতে অনেক জমি নষ্ট হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শহরে অনেকেই বাসাবাড়ির ছাদে চাষাবাদ করেন এবং অনেকেই কিছু জায়গায় স্পেস ওপেন রাখেন। কাজে এই পদ্ধতিতে যেহেতু চাষাবাদে কোনো মাটির প্রয়োজন পড়ে না, কাজে অনায়াসে আমরা বাসাবাড়ির ছাদ, ওপেন স্পেস, বারান্দা এবং এইসব জায়গায় আমরা অনায়াসে চাষাবাদ করতে পারি। এই পদ্ধতি সুবিধা হলো
এই পদ্ধতি কোনো রোগ পোকামাকড় আক্রমণ কম হয়, চাষাবাদের জন্য কোনো মাটির প্রয়োজন পড়ে না এবং আমরা অনায়াসে কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করতে পারি। তো এতে অল্প জায়গায়, যেমন আমরা একটা কম জায়গায় যে মাটির চেয়ে প্রায় কয়েক গুণ বেশি আমরা করতে পারি। যেমন আমাদের দক্ষিণাঞ্চলে যেসব জায়গায় নারিকেলের আঁশ যেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, সেগুলো নিয়ে এসে আমরা অনায়াসে এই কোকোডাস্টের মাঝে আমাদের এই খাদ্য উৎপাদন সলিউশন দিয়ে, বিশেষ করে রুট ক্রপ জাতীয় যেমন আলু, মূলা, এই ক্রপগুলো আমরা অনায়াসে ছাদের উপর চাষাবাদ করতে পারি। বাংলাদেশ কৃষি উন্নত গবেষণা কেন্দ্র এ পর্যন্ত 16টা ক্রপ, টমেটো, ক্যাপসিকাম, লেটুস, স্ট্রবেরি, ফুলকপি, বাঁধাকপি, শসা, ক্ষীরা এবং মশলা জাতীয় ফসলের মধ্যে আমরা মরিচ, অনায়াসেই আমাদের সবজির চাহিদা কিছুটা হলেও কম জায়গায় বেশি গাছ লাগাচ্ছি আমরা, কাজে ফলন অনেক বেশি হয়ে সেটা উৎপাদন খরচের সাথে সম্মতা আসে এবং সেকেন্ড ইয়ার থেকে আমাদের শুধুমাত্র ওই নিউট্রিশন সলিউশন কস্ট যায়, সেক্ষেত্রে লাভের পরিমাণ আরও একটু বেশি হবে। কচু বাংলাদেশের একটি পরিচিত ফসল। এটি একটি মূল জাতের ফসল হলেও এর শাক, ডাঁটা ও ফুল খাওয়া যায়। মুখেও বেশ উপাদেয়। এটি আয়রন এবং পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য। কচু চাষের জন্য তেমন কোনো পরিশ্রম নেই। অযত্নেই এবং তুলনামূলক অনুর্বর জমিতে, এমনকি ছায়াযুক্ত স্থানেও কচুর চাষ করা যায়। কচুর অনেকগুলো প্রজাতি আছে। ওলকচু, মানকচু, মুখী কচু, পানি কচু সবই কচুর বিভিন্ন প্রজাতি এবং জাত ভেদে এদের বৈশিষ্ট্যও ভিন্ন। আমন কচু এক ধরনের মুখী কচুর জাত। এই জাতটি দেশের অনেক জায়গায় চাষ হলেও মেহেরপুর জেলায় ব্যাপকভাবে আবাদ হয়ে থাকে। আমন কচু চাষের জন্য কার্তিক অগ্রহায়ণে মুখী রোপণ করা হয়। কচু সংগ্রহের উপযোগী হতে 3 মাস সময় লাগে। এই কচু আবাদের জন্য কয়েকটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করে রোপণ করতে হয়। কচু খেতে খুব একটা আগাছা হয় না। গাছ কিছুটা বড় হলে এর শাক, ডাঁটা ও ফুল উঠিয়ে সবজি হিসেবে খাওয়া যায়। মুখী পুষ্ট হলে উঠিয়ে বাজারজাত করা যায়। কচু ক্ষেত থেকে কচু উত্তোলনের পর পরিত্যক্ত আগাছাগুলো জৈব সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করে। কচু এমনই একটি ফসল যার পাতা, ডাঁটা, ফুল ও মুখী কোনোটিই অপ্রয়োজনীয় নয়। এটি একটি সুস্বাদু খাদ্য এবং কচু চাষ করে কৃষক লাভবান হচ্ছে। আমাদের প্রত্যাশা, মেহেরপুরের মতো সারা দেশে আমন কচুর ব্যাপক চাষ হবে। দেখছেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই অনুষ্ঠান বাংলার কৃষি। সঙ্গেই থাকুন। এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। পিপিআর ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় প্রায় 100% ছাগল এই রোগে আক্রান্ত হতে পারে। আক্রান্ত ছাগলের মৃত্যুর হার 50 থেকে 80%। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খানা, পানি শূন্যতা, শ্বাসকষ্ট, মুখে ঘা এই রোগের প্রধান লক্ষণ। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা এই রোগের টিকা উৎপাদন করে যাচ্ছে। প্রতি ভায়ালে 100 মাত্রার পিপিআর রোগের টিকা 100 ml ডায়োলুয়েন্ট সহ সরবরাহ করা হয়ে থাকে। প্রতি ভায়াল টিকা 100 ml ডায়োলুয়েন্টের সাথে গোলানোর পর প্রতি প্রাণীকে 1 ml করে গলার চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। সাধারণত 4 মাস বয়সের প্রাণীকে এই টিকা দেওয়া হয়, তবে 2 মাস বয়সের প্রাণীকেও দেওয়া যায়। সেক্ষেত্রে 6 মাস বয়সে পুনরায় এই টিকা প্রয়োগ করতে হয়। এখানে পিপিআর টিকা উৎপাদন করা হয়। এই টিকা ছাগল এবং ভেড়া, এটা প্রথম টেম্পারেচার 106-7 ডিগ্রি টেম্পারেচার থাকে, শ্বাসকষ্ট থাকে, নাক দিয়ে মুখ দিয়ে স্যালাইভেশন হয়, পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন হয় এবং এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ।
এটা একটা ছাগল থেকে আরেকটা ছাগলে, এমনকি যারা ছাগলের কাছে থাকে মানুষ যারা এটাকে হ্যান্ডেল করে চিকিৎসা করে বা সেবা শুশ্রূষা করে তাদের মাধ্যমে যেতে পারে, বাতাসের মাধ্যমে ছড়ায়। এটা পুরো বছরে এখানে প্রায় 50 লক্ষ ডোজ টিকা উৎপাদন করি এবং মাঠ পর্যায়ে বিতরণ করতেছি। এবং এটা প্রথম আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে সাপ্লাই দিই ফুল ব্যানের মাধ্যমে, আবার সেখান থেকে ডিস্ট্রিক্ট থেকে থানা লেভেলে দেওয়া হয়, থানা লেভেল থেকে এরপর আমাদের ফিল্ড স্টাফ আছে তারা গ্রাম পর্যায়ে ব্যবহার করে ছাগল বেড়া। পিপিআর টিকার কার্যকাল 1 বছর। সাধারণত -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই টিকা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। তবে -5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ফ্ল্যাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে এই টিকা পরিবহন করতে হয়। আসুন আমরা পিপিআর টিকা সম্পর্কে জানি এবং ব্যবহার করে নিরাপদে ছাগল পালন করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠানটি দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার